অঙ্কুর, 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 আরে গাইস শোনো, গাইস শোনো, আরে গাইস শোনো। কি হয়েছে দীপু? কেন চিৎকার করছিস? ওই ওখানে কি হয়েছে তোর? আরে অঙ্কুরের খুন হয়ে গেছে। হ্যাঁ খুন? কি? এটা কি বলছিস তুই? তুই যদি মজা করিস ঠিক হবে না কিন্তু। আরে আমি মজা করছি না, কেউ অঙ্কুরকে ছুরি মেরে খুন করে দিয়েছে, স্টিম রুমে পড়ে আছে। মঞ্জু, আসুন স্যার। কোথায় বডি? স্যার লাশ ভেতরে আছে। আপনারা কোনো জিনিসে হাত দেননি তো? না স্যার, লাশ দেখে আমরা স্টিম রুম বন্ধ করে দিয়েছি, তখন থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। অভিজিৎ, এই দেখো, এই এই গলাটার নার্ভ কেটে গেছে, এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য মারা গেছে। স্যার এরা বলছে যে ছুরি মারা হয়েছে, কিন্তু আঘাত তো দেখতে পাচ্ছি না। ছুরি তো কোথাও নেই। আপনারা কি লাশের পাশ থেকে কোনো ছুরি সরিয়েছেন? না না স্যার, আমরা তো হাতও লাগাইনি। হ্যাঁ স্যার, আমরা যখন দরজা বন্ধ করেছিলাম তখন ছুরি ওখানেই ছিল, লাশের পাশে। আপনারা দরজা বন্ধ করার পরে কেউ ভিতরে গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। রিয়েলি? আপনারা জানেন আপনারা কি বলছেন? হ্যাঁ, ভিতরে একটা খুন হয়েছে, লাশ আর ছুরি দুটোই ভিতরে রয়েছে। আপনারা দরজা বন্ধ করে বাইরে আসেন, কেউ ভিতরে ঢোকেও নি, আর ছুরি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কেউ কি এখানে বলবেন আমাকে কি করে এটা সম্ভব? স্যার, মনে হচ্ছে ওরা যখন এদিকে পালিয়ে আসছিল ছুরিটা কেউ লুকিয়ে দিয়েছে। তল্লাশি নাও এদের, তল্লাশি নাও। হাত উঁচু করো। স্যার, এদের কাছে তো কোনো ছুরি নেই, এবার এদের কাছে একবার। স্যার আমাদের অবস্থা তো দেখুন, কোথায় লুকাবো ছুরি? অদ্ভুত ব্যাপার, এদের কাছে যখন ছুরি নেই তাহলে গেল কোথায়? স্যারের গলায় ছুরির আঘাত রয়েছে। এক মিনিট। হ্যাঁ দয়া, ওখানে অঙ্কুরের মৃত্যু কি করে হয়েছে, কিভাবে? খুনি ওর গলায় ছুরি মেরেছে। এখানে মঞ্জুর খুনও ঠিক ওইভাবেই হয়েছে। দয়া, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা আছে ওখানে? হ্যাঁ আছে। এই যে, কেন, কি হয়েছে? ভাই, এখানে ছুরি পাওয়া যাচ্ছে না। কি, ছুরি উধাও হয়ে গেছে? আচ্ছা, একই রিসর্টে একই সাথে দুটো আলাদা আলাদা জায়গায় দুজন বন্ধুর খুন, তাও আবার ঠিক একই ভাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। রবি, এই ছুরিটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও। একটা মেয়ের গলা কেটে মার্ডার করা হয়েছে, তাও তখন যখন ও তোমাদের পাশে বসেছিল, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি, কিছু শোনোনি। হ্যাঁ স্যার, আমরা সবাই হট ট্যাবে রিল্যাক্স করছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। আর আপনারা সবারই চোখ লেগে গেছিল। হ্যাঁ, আর মঞ্জু মরার সময় ও নিশ্চয়ই বাঁচার চেষ্টা করেছিল, হাত পা নিশ্চয়ই ছুঁড়েছিল, তখনও কেউ কিছু দেখোনি? স্যার, হ্যাঁ, স্যার আপনি এখান থেকে ছুরিটা তুলেছেন? ছুরি না তো। কেন? স্যার ছুরিটা পাওয়া যাচ্ছে না। ছুরি নেই?
এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? স্যার আমরা তো এখানেই রয়েছি, আমাদের চোখের সামনে ছুরিটা হারিয়ে গেল কিভাবে? ঋত্বিক, এবার তোর পালা। দেখো, এটা বোঝাই যাচ্ছে যে খুনি তোমাদের মধ্যেই কেউ। এখন সত্যি কথা বলে দাও, কি অঙ্কুর আর মঞ্জুকে কে প্রাণে মারতে চেয়েছিল? আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা ওদের মেরেছি? স্যার ওরা তো আমাদের বন্ধু ছিল, আমরা ওদের কেন মারবো? এই কুম্ভীরাস্ত্র আমাকে দেখিও না, বুঝেছ? যখন ওদের দুজনের খুন হয়েছিল তখন তোমরাই ছিলে ওদের পাশে, তোমরাই। এখন এই নাটক বন্ধ করো আর সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কে ওদের এত ঘৃণা করতো যে ওদেরকে খুন করতে হয়েছে? তোমরা সবাই কলেজে একসাথে পড়তে না? কলেজে হতে পারে তখন কিছু হয়েছিল কারোর সাথে, যে এতই ঘৃণা ছিল যে 10 বছর বাদেও ওই ঘৃণাটা যায়নি, আর সুযোগ বুঝেই ওদের দুজনকে মেরে দিয়েছো। তুমি না, তুমি ভালো এতেই হবে যে নিজেদের দোষ স্বীকার করে নাও, বুঝেছো? কি হলো? হ্যাঁ, কিছু তুমি করিনি। করেছো? আমি কিছু তুমি করিনি। মেরেছো ওদের? স্বপ্ন স্বপ্ন অঙ্কুরকে মারতে স্যার চেয়েছিল। ও মিথ্যে কথা বলছে। আজ আমি আমার নিজের চোখে দেখেছি। যেটা তুমি করছো না, একদম ঠিক করছো না। আমি তোমায় ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, তুমি শুধু চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার চাবি আমার হাতে আছে, আমার হাতের কাঠপুতুল তুমি। আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, এটা তুমিও জানো। তাই লেট মি গো। আই হেট ইউ, Bye. আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। স্বপ্না, কি বলছো? না স্যার, এটা সত্যি যে স্বপ্না অঙ্কুরকে ঘৃণা করতো, খুব ঘৃণা। কিন্তু স্যার ওই অঙ্কুর, পিঙ্কি, চুপ। কিন্তু কি? স্বপ্না আর অঙ্কুর হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু অঙ্কুর স্বপ্নাকে ছেড়ে দিয়েছিল। ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল। আর সেই কারণে তুমি অঙ্কুরকে এত ঘৃণা করতে? হ্যাঁ, স্যার সেটা কোনো কারণ নয়। আমাদের ডিভোর্স তো এমনিতেও হয়ে যেত। ওই লোকটা আমার বাচ্চাদের আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কোর্টে আমার উপর মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আমি ওকে খুবই ঘৃণা করতাম স্যার, কিন্তু আমি ওকে মারতে পারি না। আর স্যার যখন ওর মার্ডার হয়েছে আমরা সবাই হট টাবে ছিলাম। আর ঋত্বিক, তুমি তো ওখানেই ছিলে, স্টিম রুমে। দয়া যখন জিজ্ঞাসা করছিল যে কে যে মঞ্জু আর অঙ্কুরকে ঘৃণা করে, তখন তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গিয়েছিল? কি ব্যাপার? তোমার আর মঞ্জুর মধ্যে কিছু ছিল? কোনো প্রবলেম ছিল? তুমি কি ওকে পছন্দ করতে না? স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে কেউ ওকে বোঝা, আমি এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করি না। এর কথা জবাব দাও। এ দ্বিতীয়বার কিন্তু মুখ দিয়ে জিজ্ঞাসা করবে না, হাত পা দিয়ে জিজ্ঞাসা করবে। মুখ খোল। ঠিক আছে স্যার, আমি বলছি। দেখুন স্যার, আমি মানছি যে আমি মঞ্জুকে ঘৃণা করতাম। একে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আমার বসের প্রিয়পাত্র হয়ে আমারই চাকরি খেতে চলেছিল। রাগ হতো আমার ওর ওপর, আরও সেটারই যোগ্য ছিল। কিন্তু স্যার, সে যাই হোক না কেন স্যার, আমি ওকে মারার কথা ভাবতে পারি না স্যার। ইনফ্যাক্ট আমি তো ওখানে ছিলামই না ওর কাছে। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিলই না, ও তো স্টিম রুমে ছিল যেখানে অঙ্কুরে খুন হয়েছে। কারেক্ট। ভালো প্ল্যান করেছিলে তোমরা দুজনে মিলে, ভালো প্ল্যান করেছিলে। কি অদ্ভুত ব্যাপার, একজন এই স্বপ্না দেবী যে অঙ্কুরের থেকে মুক্তি চেয়েছিল, আর ঋত্বিকের মঞ্জুর থেকে, আর এরা দুজনেই দুজনের কাজ করে দিয়েছে, ওই দুজনকে খুন করে দিয়েছে, রাইট? এই
আইডিয়া কোন ফিল্ম থেকে নিয়েছো তোমরা? এরকম কিচ্ছু নয় স্যার। না আমরা কোনো প্ল্যান করেছি, না আমরা কাউকে খুন করেছি। বিলিভ মি স্যার। কে খুন করেছে আর কে করেনি সে সবই জানা যাবে। শুধু একবার ওই ছুরিটা যদি পেয়ে যায়। ছুরিটা এইভাবে হারিয়ে তো যেতে পারে না, এখানেই কোথাও থাকবে। পুরবি, ছুরিটা পেলে? না স্যার, খুঁজছি আমি। ঠিক আছে, খোঁজো, আমরা আশেপাশে দেখছি। ফ্রেডি স্যার, এই জুতোর চিহ্নগুলো দেখুন। মানে এটা বেশিক্ষণের না। তার মানে হলো পঙ্কজ এইখানে কেউ লুকিয়েছিল। আর এই দেখ, গাছগুলো কেমন মুড়িয়ে গেছে। স্যার এখান থেকেই তবে কি হচ্ছিল সেসব দেখছিল। পঙ্কজ, এর মানে হলো এই যে এখানে লুকিয়েছিল না, সেই মেরেছে মঞ্জুকে। পিওপি নিয়ে আসি স্যার, চিহ্নগুলো ছাপ তুলেনি। স্যার, পুরবি 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 পুরবি, 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 তুমি ঠিক আছো? কিন্তু এসব হলো কি করে? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না স্যার। সব রেডি আছে? হ্যাঁ স্যার। আর পুরবি, ও কেমন আছে? স্যার ঠিক আছে, ওই ডক্টর সালুমকে ওকে চেক করছে। ঠিক আছে, সবাইকে ডাকো, দেখি এই আংটি আর জুতোর চিহ্ন কার সঙ্গে ম্যাচ করে। আসুন আসুন, এইদিকে এইদিকে আসুন। দেখুন, আমরা খুনির সাথে যুক্ত কিছু প্রমাণ পেয়েছি, যেমন হলো এই জুতোর ছাপ। আর এক মিনিট, আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসেনি। কে আসেনি? ঋত্বিককে দেখা যাচ্ছে না, কোথায় ও? স্যার ওর খিদে পেয়েছিল তো ও কিচেনের দিকে কিছু খেতে গেছে। খিদে পেয়েছে? দয়া, তুমি শুরু করো, আমি দেখে আসি ও কিচেনে কি খাচ্ছে। ঠিক আছে ফ্রেডি, এদের সবাইকে আংটি পরিয়ে চেক করো। আর পঙ্কজ, জুতোর ছাপটা চেক করো। আপনি আসুন। নেক্সট। স্যার ম্যাচ। ফ্রেডি, আংটিটা চেষ্টা করো। স্যার, পারফেক্ট ম্যাচ। অঙ্কিতা, ওইখানে দাঁড়িয়ে যাও। নেক্সট। ম্যাচ স্যার। নেক্সট। না স্যার। ম্যাচ স্যার। আংটি। ম্যাচ।
তাহলে আপনাদের তিনজনের মধ্যে কেউ ওই গাছের পেছনে লুকিয়েছিলেন মঞ্জুকে খুন করার আগে কিংবা খুন করার পরে। আরে ঋত্বিককে দেখেছো? না, কিন্তু ওদিকে কেউ আছে। ঋত্বিক, ও নো। হ্যাঁ অভিজিৎ। আরে ভাই, ঋত্বিককে কেউ খুন করেছে। হ্যাঁ, কিচেনে। তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাউকে এখান থেকে তুমি পালাতে দেখেছো? না। তুমি কি এখানে কাউকে যেতে বা আসতে দেখেছো? হ্যাঁ, এইদিকে, এদিকে আসুন। ও মাই গড! আরে ভাই, আমি এসে দেখি ছুরি ওর গলায় লেগে রয়েছে। আমার সামনেইও পড়েছে। ভাই খারাপ লাগছে, যদি একটু আগে আসতে পারতাম তাহলে। আরে ধরা পড়বে ও। ভাই তিনটে খুন হয়ে গেল। আরে ভাই, এটা কি ধরনের মজা? ক্রাইম সিনে তোমরা সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও গাফিলতি করছো। কি বলছেন কি আপনি? এটা মজা করার সময় নয়, এখানে খুন হয়েছে। হ্যাঁ আমি জানি এখানে খুন হয়েছে, আর আমি এখানে কি মজা করছি স্যার? তবে কে করছে মজা ভাই? কি হচ্ছে ডক্টর সালুকে? দয়া, যদি অভিজিৎ না করে থাকে তুমি করেছো। তোমার জানা উচিত, প্রমাণকে অবহেলা করা উচিত নয়। ডক্টর সালুকে রিল্যাক্স। আগে এটা বলুন যে কি ব্যাপার। আরে ভাই, ছুরিটা ছিল, যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা কোথায়? আরে ছুরি এখানে সিঙ্কের মধ্যেই রয়েছে। সিঙ্কে কোনো ছুরি নেই। তুমি কোথায় গেল ছুরি? হ্যাঁ, এক মিনিট স্যার, এক মিনিট। এবার আমি কিছু বুঝতে পারছি। এই ছুরিগুলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা খুনির একটা দারুণ প্ল্যান। এখানে 3টে খুন হয়েছে, 3টে খুনেই প্রত্যেকবার ক্রাইম সিন থেকে ছুরি এইভাবে উধাও হয়ে গেছে। প্রথমে স্টিম রুমে, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, তারপর জাকুজিতে, আমাদের চোখের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? ছুরিতে তো আমি হাতই দিইনি। এটা কি হতে পারে? আমাদের চোখের সামনে এখানে ছুরি ছিল, কিন্তু এখন নেই। আরে ভাই, এখন তো মনে হচ্ছে সব ছলনা হচ্ছে। হতে পারে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে অথবা আমাদের মাথা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। ঋত্বিকও মারা গেছে। আর এবারেও মার্ডার ওয়েপন মানে ছুরি নিজে থেকেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আমাদের বোকা বানাতে চাইছে। সেই জন্য আপনাদের রুমের আমরা তল্লাশি নিই, আর আমরা এটা পাই। কি বান্টি? না 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 স্যার, আমি কিছুই করিনি। আমি কাউকে হিপনোটাইজ করিনি স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু রিল্যাক্স করিনি। বান্টি, রিল্যাক্স। আমরা জানি যে তুমি কাউকে হিপনোটাইজ করোনি, কারণ যখন কিচেন সিঙ্ক থেকে ওই ছুরিটা উধাও হয়ে গেল তখন আমরা পুরো সজ্ঞানে ছিলাম। এটা ঠিক যে তুমি সম্মোহিত করোনি, কিন্তু সম্মোহিত করতে তো পারো। তবে ওই জুতো আর আংটি এই 3জনেরই ফিট হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে এইগুলো আসলে কার। জানো যে যখন মঞ্জু খুন হয়েছিল তখন গাছের পেছনে এই 3জনের মধ্যে কে ছিল? রিল্যাক্স, দীর্ঘশ্বাস নাও। আমার দিকে তাকাও, আমার আওয়াজ শোনো, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। গুড। দীর্ঘশ্বাস নাও, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। আমার তুড়ি বাজাতেই তোমরা ওটাই করবে যেটা আমি বলবো। এই সফিনা আর অঙ্কিতা, এরা দুজনে তো সম্মোহিত হয়ে গেছে, কিন্তু সম্মোহনের প্রভাব তো এই পিঙ্কির উপর পড়েনি। কারণ এই সম্মোহন টম্মোহন কিচ্ছু হয় না।
আর যদি হয়েও থাকে তো এ কিছু জানে না। এটা একজন ফ্রড। যদিও কিছু না পারে আর এরকম কিছু না হয়, তাহলে ওরা দুজন কি করে সম্মোহিত হলো? আর এই কারণেই যে এরা দুজনে কিছুই করেনি আর সম্মোহনের জন্য তৈরি ছিল, আর ওদের মন বান্টির আওয়াজে কেন্দ্রিত ছিল। কিন্তু তুমি এটা করনি, তোমার ভয় ছিল যে আসল সত্যিটা না বেরিয়ে যায়, তাই তো? কি লুকোচ্ছ পিঙ্কি তুমি, হ্যাঁ? বান্টি, এদের সম্মোহন থেকে বাইরে নিয়ে এসো। আর পিঙ্কি, এবার তুমি সব সত্যিটা বলে ফেলো। চল চল, এইসব করে কোনো লাভ নেই। গাছের পিছনে তুমিই লুকিয়ে বসেছিলে তো? হ্যাঁ, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি কারোর খুন করিনি। আমি 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 তো শুধু স্বপ্নের উপর নজর রাখছিলাম, ব্যাস। স্বপ্না? কেন? কারণ অঙ্কুর এরকম করার জন্য আমাকে টাকা দিয়েছিল। অঙ্কুর চেয়েছিল যে আমি স্বপ্নার এমন কিছু ছবি বার করি যাতে কোর্টে এটা প্রমাণ হতে পারে যে স্বপ্নার অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আমি এরকম কিচ্ছু করতে পারিনি। জানি না কেন ওখানে আমার খুব মাথা ঘুরছিল। যেমনটা আমার হয়েছিল। আর আমি ওই ট্যাপটায় পড়ে যাই। আর এর কারণটা কি ছিল? স্যার ওই জলটাতে একটা কেমিক্যাল ছিল, আর ওখানে ভেপারের জন্য ওটা ওখানকার সবার নিঃশ্বাসের সাথে মিশে যায়। এই জন্য ওখানে সবাই নেশায় ছিল। ও, সেই জন্যই মঞ্জুকে খুন করার সময় কেউ দেখতে পায়নি, কারণ সবাই নেশাতেই ছিল। হতে পারে এই কারণেই ও নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে পারেনি। পিঙ্কি, তুমি ওই গাছের পিছনে কতক্ষণ ছিলে? যখন সবাই হট টাবে চলে এসেছিল তখন থেকে আধ ঘন্টা আমি ওখানেই ছিলাম। তাহলে তো খুনিকে নিশ্চয়ই তুমি দেখেছো, মনে করো। কালো জুতো, কালো প্যান্ট, হতে পারে রিসর্টেরই কোনো স্টাফ, কোনো ওয়েটার। আর আমরা খেয়ালই করিনি এরা ছাড়াও অন্য কেউ খুন করতে পারে। চলো, দেরি করে হলো, এই কেসের কিছু প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এই মার্ডার ওয়েপন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। এর রহস্যটা কি? এক মিনিট। স্যার, আপনারা এটা কি করছেন? ওই যে ছুরিটা এখান থেকে হারিয়ে গেছে সেটাকে খুঁজছি। পালাই এখান থেকে, না হলে ফেসে যাব। চল। পিঙ্কির কথা অনুযায়ী খুনি এইখানে দাঁড়িয়ে ছিল। ও যেহেতু রিসর্টেরই কোনো স্টাফ, সেই জন্যই ও যেখানে সেখানে আসতে পারে। এই রিসর্টে 10 জন ওয়েটার কাজ করে। ফ্রেডি সবার ডিটেলস নিয়ে আসছে। স্যার, যখন জানতে পারলাম যে খুনি এই রিসর্টেরই কোনো একজন স্টাফ, তখন আমি ভাবলাম যে খুনের কারণ তো 10 বছরের পুরনো কোনো শত্রুতা হতে পারে না। কোনো তো কারণ আছে যে 12 জন লোকের মধ্যে এই 3 জনেরই খুন হয়েছে। কলেজ ছাড়া এমন কোনো তো সূত্র আছে যেটা এদেরকে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে পাওয়া গেল ওই কারণ? হ্যাঁ স্যার, আপনার মনে আছে ঋত্বিক এটা বলেছিল যে ওর কোম্পানিতে মঞ্জুকে চাকরি পাইয়ে দিয়েছিল? আগে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আর ওরই চাকরি খেতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর যখন আমি অঙ্কুরের ঠিকুচি বার করলাম তখন আমি জানতে পারলাম যে ও ঋত্বিক আর মঞ্জুর সাথেই কাজ করত। আচ্ছা। হ্যাঁ স্যার, ফিনিক্স রাইজিং ফার্মাসিউটিক্যালস, এই 3 জন মেডিসিনের ফিল্ডে একটা অনেক বড় রিসার্চ করছিল, আর আগামী 2 মাসের মধ্যেই ওরা এটার রেজাল্টও ঘোষণা করবে।
আর এখন যখন এই তিনজনের খুন হয়ে গেল তখন ওই কোম্পানির তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, এতেও রাইভাল কোম্পানির লাভ হতে পারে। হ্যাঁ, স্যার এই তিনজনের মৃত্যুতে ওদের রাইভাল কোম্পানিরই লাভ আছে। আর ও ব্যবহার করেছে এখানকার কোনো ওয়েটারকে। কিন্তু সে কে? এই তিনটেতেই কিচ্ছু পাওয়া গেল না। স্যার স্যার এটা স্টিম রুমের ড্রেনেজ থেকে কেটে নিয়ে এলাম, হয়তো এতে কিছু পেয়ে যাবেন। স্টিম রুম থেকে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এই দেখো কি পাওয়া গেছে। কি পেয়েছেন স্যার? এটা হচ্ছে ছুরি। এত ছোট একটা ছুরি? একদম ঠিক বলেছো পঙ্কজ, ধরে নাও এটা একটা ছুরি। আপনারা প্লিজ বসে পড়ুন। হ্যাঁ, বসুন। এবার আমরা আপনাদের কিছু কেরামতি দেখাতে চলেছি। এই ছুরিটা দেখতে পাচ্ছেন? এই ছুরিটা একদম সেরকমই দেখতে যেটা খুনি খুন করার সময় ব্যবহার করেছে। আর এখন আমি এটা দিয়ে নিশানা লাগাবো। কি বলো দয়া, আমার নিশানায় ভরসা আছে? আমার একদম ভরসা নেই। দেখে নিও, একটা ছুরিও টার্গেটে লাগবে না। আরে স্যার, আপনি সরে যান, যদি আপনার লেগে যায় তাহলে? আরে টার্গেট কি আর আমাকে করবে নাকি? তার জন্য এ আছে না, এখানে মারবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, নিশানা লাগানোর সময় চলে এসেছে। রবি, এবার আমার পালা। এসব কি হচ্ছে? এটা তো কোনো জাদু। আরে জাদু টাদু কিছুই নয়, হাতের খেলা। বসে পড়। না এটা জাদু আর না হাতের কোনো সাফাই, এটা সায়েন্স, বিজ্ঞান। এখানে তিনটে খুন হওয়ার পরে তিনটে ছুরির উদাও হওয়ার পিছনেও এই বিজ্ঞানেরই হাত রয়েছে। আর এই তিনটে কেসেই যেখানে খুন হয়েছে ওখানে জল পাওয়া গেছে, আর সেটাও যেটা তাপমাত্রা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল। যেরকম স্টিম রুমে ভাপ, হট টাবে গরম জল, আর কিচেনেও সিঙ্কের কল থেকে বের হওয়া গরম জল। এই গরম জলের সাথে ছুরি উধাও হয়ে যাওয়ার সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক। এই ছুরি লোহা কিংবা স্টিল দিয়ে হয়নি, বরঞ্চ এমন একটা ধাতু দিয়ে বানানো হয়েছে যে গরম হাওয়া কিংবা গরম জলে গেলেই গলে যায়। গ্যালিয়াম। দেখবে কি করে? হ্যাঁ,
এবার বুঝতে পারলে ক্রাইম সিন থেকে কি করে ছুরি উধাও হয়ে যাচ্ছে? ওটা আসলে উধাও হচ্ছে না, ওই ছুরিগুলো গরম জলে একেবারে গলে যাচ্ছে। খুনি বুঝে শুনে খুন করার জায়গা আর হাতিয়ার এমন ভাবে বেঁচেছে যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। কিন্তু সেই অপরাধীটা কে? আসলে সেটাই আফসোস যে এখনো খুনিকে আমরা ধরতে পারিনি। তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আপাতত আপনারা সবাই আপনাদের রুমে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে, আসুন আপনারা। স্যার, এদেরকে যেতে কেন দিলেন? কারণ খুনির ব্যাপারে জানার জন্য আমাদের 15 মিনিট চাই। স্যার, 15 মিনিটেই খুনিকে ধরা যাবে? 15 মিনিটের মধ্যে খুনিকে সে ব্যাপারে জানা যাবে। কিন্তু কিভাবে? দেখো ফ্রেডি, ডক্টর সালুকে যখন আমাদের এই গ্যালিয়ামের ব্যাপারে বললেন, তখন আমরা বুঝলাম যে খুনি খুবই চালাক। এত সহজে ওকে ধরা যাবে না, আর তাও কোনো প্রমাণ আর কোনো সূত্র ছাড়া তো নয়। আর সেই কারণেই আমরা ডক্টর সালুকে এমন একটা কেমিক্যাল বানাতে বলেছি যেটা গ্যালিয়ামের সাথে মিশলেই ডাই হয়ে যায়। আর স্যার, এই চেয়ারগুলোতে আমরা সেই কেমিক্যালটাই স্প্রে করেছি যেটা এখন ওদের হাতে লেগে গেছে। আর যে ওই ধাতুটা ধরেছিল তার হাতে কেমিক্যালটা নীল রঙে বদলে যাবে। এবার আমরা খুনিকে হাতে নাতে ধরে ফেলবো। এই কেমিক্যালটা রিয়াকশন হতে 30 মিনিট লাগে। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা খুনিকে ধরে ফেলবো। কি হলো, কিছু সাহায্য করবো নাকি? এটা এইভাবে উঠবে না, এটা তুলতে কেমিক্যাল লাগবে। কেমিক্যাল দিলেই উঠে যাবে, আর কেমিক্যাল আমাদের কাছে আছে। আমার পিছু নেবেন না, মেরে দেবো আমি। ওখানে ওখানে দাঁড়াও, আমি মেরে ফেলবো, কে গলা কেটে দেবো। আর এই ছুরিটা না সত্যিকারের। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে রুমে থাকতে? আমার দ্বারা কন্ট্রোল হচ্ছিল না, তাই এসে গেছি। আমাকে ক্ষমা করে দিন। চুপ, চুপচাপ নিজেদের বন্দুকগুলো সুইমিং পুলে ফেলে দাও, নইলে আমি একে। না না, ঠিক আছে। বুদ্ধি তো তোমরা খুব ভালোই ব্যবহার করেছো, কিন্তু ধরতে পারবে না আমায়। আমাকে চুপচাপ এখান থেকে বেরোতে দাও, না হলে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। এই একদম বোকামি করো না, ছেড়ে দাও ওকে। আমি জানতাম যে তোমরা সত্যি জেনে যাবে আর আমাকে ধরে নেবে। সেই জন্য আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। বাইরে পার্কিং লটে আমার একটা বাইক দাঁড়িয়ে আছে। আরে শোনো, তোমার প্ল্যানিং যে খুব ভালো সেটা আমরা জানি। কাছে আসবে না আমার। আচ্ছা, এদের তুমি কেন খুন করছো? হ্যাঁ, মেরে দেবো আমি একে। এদের খুন কেন করছো? আমার এদের সাথে কোনো শত্রুতা নেই, শত্রুতা ছিল এদের বসের সাথে। আমি ওই একই কোম্পানিতে কাজ করছিলাম যেখানে ওরা 3 জনও কাজ করতো। আর ওই যে প্রজেক্টের জন্য ওরা 3 জন ক্রেডিট পাচ্ছিল, ওটা আমার করা প্রজেক্ট ছিল। আমি অনেক কষ্ট করেছিলাম ওই প্রজেক্টের জন্য। ওই লোকটা আমার জীবনটা শেষ করে দিল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তখনই আমি এটা ভাবলাম যে আমি ওর জীবন শেষ করে দেবো। আর এই প্রজেক্ট রিপোর্ট অ্যানাউন্সের ঠিক আগেই আমি ওই 3 জনকে মেরে ফেললাম। কিন্তু এসব তুমি কি করে করলে? মানে আমি বলতে চাইছি, এতগুলো লোককে একসঙ্গে রিসর্টে ডাকলে, আর তাও। আমি তো জানতাম ওরা 3 জন কলেজের বন্ধু। তারপর আমি এই রিসর্টের মধ্যে চাকরি নিলাম। আর তারপর আমি পিঙ্কিকে একটা দারুণ অফার দিলাম, এইখানে এই রিসর্টে পার্টি করার। তার মানে তুমি এই রিসর্টে যখন কাজ করতে, তখন তো তুমি যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারতে। খুন করে বেঁচেও যাচ্ছিলে, আর কেউ কিছু জানতেও পারছিল না, তাই না? সেরকমই প্ল্যান করেছিলাম। প্ল্যান তো ঠিক আছে, কিন্তু ওই 3 জন যদি এখানে নাই আসতো তাহলে? ভাগ্য আমার সাথে ছিল যে 3 জনই একসাথে এসেছিল, না হলে যে আসতো সেই মরতো। চললাম আমি, হাট।
কপাল যে সবসময় ভালো হবে এই কথার কোনো ভিত্তি নেই। চলো এবার তোমাকে আমরা কিছু গল্প শোনাই। চল। আমি বাড়ি যাব। নেমে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। আরে হিরাল, তোমায় খুব ডিস্টার্ব লাগছে। কি বলবো, 24 ঘন্টা হয়ে গেল আয়শা গেছে, না তোর ফোন লাগছে না ফোন করেছে। আমার না খুব টেনশন হচ্ছে, জানি না কোনো বিপদে না পড়ে যায় ও। দেখো হিরাল, এখনো বড় হয়ে গেছে, আমার মনে হয় তুমি ওর মায়ের মতো রিয়াক্ট করছো। নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবে ও, ছোট বাচ্চা নয় ও। রোহান, এরকম কিভাবে বলতে পারো? ছোট বোনও আমার, আমি ওর জন্য টেনশন করব না তো আর কে করবে? আর ওর আমাকে ছাড়া আর কে আছে এই দুনিয়াতে? হ্যালো হ্যালো, আপনি কি হিরাল বলছেন? হ্যাঁ, আমি হিরল বলছি। আপনি কে? আমি মানিক। আমি আয়েশার সাথে কাজ করি। এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আয়শার সাথে কি হয়েছে? দেখুন, ও জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। ওকে খুঁজেও পাচ্ছি না, আর ফোনেও পাচ্ছি না। আর আমাদের ভয় হচ্ছে যে ওর কিছু হয়ে যায়নি তো। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভেতরে আমাদের জন্য ওয়েট করছে, আর আয়েশার ক্রু মেম্বাররা অন দ্য ওয়ে। কিন্তু আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে ওই লাশটা আয়শারই নাকি অন্য কারোর। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে আর ওকে কি করে চিনলেন? স্যার, আমি মানিক, আর আমরা সবাই আয়েশার সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আয়শার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এই আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্তকে একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা, তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। আচ্ছা, এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই, ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে।
কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়শার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়শা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন। আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম, এত দূর স্যার কেউ আসেই না। স্যার এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই? চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে, আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো, আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এ কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সবকিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর ও এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো। ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বললো যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে। ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বোনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল।
স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতন কেউ পাগলই হবে স্যার। না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি? এই দেখো, রক্ত। মনে হচ্ছে এখানেই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল, আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে। ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার, আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম। ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। স্যার, হ্যাঁ পুরবি, আয়শার ক্যামেরার চিপ। হিরালদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে। লুক এট দিস, এতগুলো গাছ। ইটস সো বিউটিফুল। দিদি, আমি হাঁপিয়ে গেছি। মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না? আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ফেঁসে গেছি এখানে। আমি কিছু বুঝতে পারছি না এখান থেকে আমি কি করে বাইরে যাব। আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে জিনিসগুলো রোজ ব্যবহার করতো, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে না। কি? কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস, এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলই আমি একই লোকের শরীর থেকে পেয়েছি, প্রশান্ত শরীর থেকে। প্রশান্তর শরীর থেকে? হ্যাঁ বস। সেটা কিভাবে? প্রশান্তর মৃত্যু অগণিত ছুরির আঘাতের জন্য হয়েছে, আর ওর শরীরে যে খাবার চিহ্নটা আছে সেটা আসল নয়, তৈরি করা হয়েছে নকল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে প্রশান্তের লাশের থেকে আমি ওর রক্ত ছাড়া আরো কারো রক্ত পেয়েছি। এখন এই রক্তটা কোনো পুরুষের না নারীর সেটা আমি বলতে পারবো না, কারণ ওই রক্তটা প্রশান্ত রক্তের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা কথা ঠিক বস, এই রক্তটা তখনই বেরিয়েছে যখন প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে, আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে, আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছেন। সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার? হ্যাঁ পুরবি? স্যার, এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার।
ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা, ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম। হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তোর বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। ফেডরিক, আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি। এটা আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের ওপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই, তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন? কিভাবে? এই ভিডিওটাতে আয়েশা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে? আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা। কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস। বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল, সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে, তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ, কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ, কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি, তুমি নিজেকে সামলাও প্লিজ। কেঁদো না, প্লিজ কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান, আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল। তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পসেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশনে ক্যামেরাতে আছে,
স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা, আয়েশা, কি হয়েছে? আর ইউ ওকে? আয়েশা তুই ঠিক আছিস? কি করে হলো এসব? কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়েশা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দিও ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকেও চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন? এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ না কেতন, তোর এত সাহস কি করে হলো? কেতন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর, হ্যাঁ আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাব না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই, চ। কি করছে সব? ছাড়ো ওকে। এই, নিজের কাজে মন দে, বুঝেছিস? এনাফ, এনাফ। মানুষ না, এই কেতন তো জানোয়ার। তোমরা কেতনের ব্যাপারে আমাকে আগে বলনি কেন? আপনারা যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মনে হচ্ছে কেতনের কারণেই সেটা করেছে। আর কেতন আয়েশার অভিনয়টাকে বাস্তবে পরিণত করেছে। যদি যদি তোমরা কেতনের ব্যাপারে আমাকে একটু আগে জানাতে পারতে। গত 6 মাস ধরে আয়েশা আমাদের সাথেই ছিল, আর এর মধ্যে একবারও তো কেতনের সাথে দেখাও করেনি। আর শহর থেকে এত দূরে জঙ্গলে আসতে পারে সেটা তো আমরা ভাবিইনি। এই ধরনের পাগল আর সন্দেহবাতিক লোক যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, কেতনের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা আমাদের দেবেন। কেতন, স্যার, এই ফটোগুলো দেখে তো মনেই হচ্ছে না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল। আপনারা? কেতন আয়েশার স্বামী। পুলিশ, সিআইডি। আপনারা কি করতে এসেছেন এবার? আমার আয়েশা চলে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। আপনারা কি চান আমার থেকে? ইনফরমেশন তোমার আর আয়েশার ব্যাপারে। শুনেছি তুমি নাকি খুব বিরক্ত করতে ওকে। স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। সেই কারণে ওকে টর্চার করতে, মারতেও? হ্যাঁ, আমি কেন টর্চার করবো ওকে? তোমার কাছ থেকে বাঁচার জন্য কোর্টের কাছে সাহায্য চেয়েছিল, তাও তুমি ওকে বিরক্ত করা বন্ধ করনি। স্যার, মিথ্যে কথা এসব, এরকম কিছুই ছিল না। মিস্টার কেতন, রেকর্ড আছে আমাদের কাছে। তুমি বারবার ওকে ফোন করে আর মেসেজ করে হুমকি দিয়েছিলে। আর এটাও কাউকে বলেওনি, আমরা জেনে গেছি। আর তাছাড়াও গত 6 মাস ধরে তুমি হেরাল আর রোহানের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিলে। আর যে রাতে আয়েশা খুন হয়েছে ওই রাতে তুমি ওই জঙ্গলেই ছিলে। এগুলো তোমার ফোনের লোকেশন থেকে পাওয়া গেছে। নিজের অপরাধ থেকে লুকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আর এই ডবল মার্ডারে খুনিরও প্রচুর আঘাত লেগেছে। এই কি করে লাগলো তোমার? স্যার, এই আঘাতটা ওই দিন ঝোপেতেই লেগেছিল, কিন্তু এরকম কিছুই নয় যেটা আপনারা ভাবছেন। স্যার, আমি আয়েশাকে মারিনি। স্যার, আমি মানছি যে আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো শুধু ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। স্যার, পুরো 6 মাস হয়ে গেছে, আমি ওকে দেখিনি পর্যন্ত। খুব মিস করতাম স্যার ওকে। ওর সাথে দেখা করতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, যাতে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, যাতে আবার টর্চার করতে পারো। না স্যার, আমি বদলে গেছি স্যার। স্যার, আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি জঙ্গলে গেলাম দেখলাম যে ও অন্য কারোর সাথে যাচ্ছে জঙ্গলের ভেতর। স্যার, আমি কি করতাম স্যার? আমি এমনিতেই মাথা গরমের লোক। আমি ভাবলাম বেকার বেকার ঝামেলা তৈরি হবে, সেই জন্য আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম স্যার। স্যার, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি ওকে স্যার। দেখো কেতন, তুমি এখনো আমাদের সন্দেহের তালিকায় আছো। যতক্ষণে কেসটা শেষ না হচ্ছে তুমি হেফাজতে থাকবে। স্যার, এই কেতনের কাছে কিন্তু আয়েশাকে মারার মোটিভ ছিল। ও তো বেঁচে গেছে, এবার বাকি রয়েছে এরা সবাই। হিরাল, সায়রা,
অজিত, মানিক আর রুহান, এরা কি সবাই আয়েশার আপনজন ছিল? এদের কি মোটিভ হতে পারে? কারণ এদের মধ্যে তো কোনো প্রবলেম নজরে পড়ছে না। কেউ তো হবে স্যার যার আয়েশার মৃত্যু হলে লাভ হবে। কেউ কি পাবে ও মারা গেলে? সম্পত্তি, টাকা। টাকা? ইন্স্যুরেন্সের টাকা? হ্যাঁ, ইন্স্যুরেন্স। রবি, ফেডরিক, একটা কাজ করো, এই শহরে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে গিয়ে খোঁজ নাও আয়েশার নামে ওদের কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা। কিন্তু একটা কথা, আয়েশার বন্ধু বা তাদের ফ্যামিলির কাউকে বলবে না কিছু। যদি ওদের মধ্যেই কেউ খুনি হয়, সে সতর্ক হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ ফেডরিক, আয়েশার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে, কোনো ফিক্সড ডিপোজিট পর্যন্ত নেই। স্যার, তানিশা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডের কাছে আয়েশার নামে একটা বীমা পলিসি রয়েছে 50 লাখ টাকার। ও আচ্ছা। আর এই টাকা আয়েশার ভাগ্নি, মানে ও দিদি আর জামাইবাবুর মেয়ে নিমিষা পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার, আসলে আপনারা কি চাইছেন? আমার যা জানা ছিল আমি সবকিছু বলে দিয়েছি। আর আপনারা জানেন আমার স্ত্রীর শরীর কতটা খারাপ, এখন আমার ওর সঙ্গে থাকা উচিত, আর আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। স্যার, বলার কি বাকি আছে? সব বলে দিয়েছি। অনেক কিছু বাকি আছে, তুমি একটু বেশি কথা বলো, সেই জন্য যা কিছু প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবে। এই তোমার ওইখানে যে ফ্যাক্টরিটা আছে ওটা তো বাজেয়াপ্ত হতে চলেছে, এর লোন তুমি শোধ করতে পারোনি কি? হ্যাঁ, কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞাসা করছেন? আপনারা এগুলো কি করে জানলেন? প্রশ্ন নয়, শুধু উত্তর। আয়েশা তোমাদের সাথে তোমাদের বাড়িতেই থাকতো না? তাহলে 7 দিনে তুমি ওকে 41 বার কল করেছো কেন? বাহ বাহ বাহ, 7 দিনে 41টা কল এসেছে আয়েশা, দারুণ ব্যাপার। আর তার উপরেও তুমি অর্থ কষ্টে ভুগছিলে, তাই না? আর আয়েশার মৃত্যুর পরে তোমার ছোট বাচ্চা টাকা পেত 50 লক্ষ টাকা। আর ওই ছোট্ট নিরীহ শিশু, সে কি করে জানবে 50 লাখের ধর্ম? ও কিভাবে ব্যবহার করবে? আর ওই 50 লক্ষ টাকা তো ভোগ করতো বাচ্চাটার বাবা, মানে তুমি, রোহন। থামুন আপনারা, চুপ করুন। আপনাদের কথা মতো আমি আয়েশাকে মেরেছি। স্যার, আমার ওপর 15 কোটি টাকার লোন আছে। 50 লাখে আমার কিচ্ছু হবে না। আমি আয়েশাকে মারবো। আর ওটা যা ওর শরীরের ওপর থেকে খুনির রক্ত পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমার গায়ে কোনো চোটই লাগেনি, কারণ আমি ওখানে ছিলামই না। আমি কাউকে খুন করিনি। সব ঠিক করা ছিল, প্রশান্ত সবকিছু সামলানোর কথা ছিল। কি সামলে নিত? হ্যাঁ, প্রশান্ত কি সামলে নিত? বলো, প্রশান্ত কি সামলে নিত? স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার সবকিছু আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কোনটা বলার ছিল আগে? তাড়াতাড়ি বলো। আমি আয়েশার প্ল্যানে যুক্ত ছিলাম। আমরা শুধু ওকে মৃত দেখাতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর মরার কথা ছিল না। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার? সবকিছু ঠিক ছিল। ওই ভিডিওটা নকল ছিল, শুধু কেতনের থেকে বাঁচার জন্য ছিল। আর তুমিও এই প্ল্যানে জড়িত ছিলে? স্যার, কেতন আয়েশার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। ও বেচারি চুপ থাকতো, কাউকে কিছু বলতো না। স্যার, একদিন লিমিট ক্রস করে গেল, সব সীমা ছাড়িয়ে গেল। ওর মনে হলো কেতন ওর জন্য কোনো বড় বিপদ হতে পারে। ও আমাকে বলেছিল স্যার, কেতন পাগল ছিল। পুলিশ বা ডিভোর্স ওর কেউ কিচ্ছু করতে পারতো না। আয়েশা ওটাকে পার্মানেন্ট মুক্তি পেতে চাইছিল, চিরদিনের জন্য। আমি হাঁপিয়ে গেছি জিজু। এখন তো ডিভোর্স আমাকে কেতনের থেকে বাঁচাতে পারবে না। যেটা আমায় ওই কেতনের হাত থেকে বাঁচাতে পারে সেটা শুধু আমার মৃত্যু। আয়েশা, এটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে এটাই ঠিক। তোমার মৃত্যু তোমায় কেতনের হাত থেকে বাঁচাতে পারে। মরে যাও। হোয়াট? রিল্যাক্স, আমার কাছে একটা আইডিয়া আছে।
আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আয়েশা মরে গেছে। তোমার সাথে কোনো দুর্ঘটনা হলো বা কেউ তোমাকে মেরে দিল, আর বডিকে এতটা খারাপ করে দেওয়া হলো যে কেউ চিনতে না পারে আয়েশা। তারপর তুমি এখান থেকে অনেক দূর চলে যাবে, আর তোমার ওই ইন্স্যুরেন্সের টাকা যেটা মিমির নামে আছে আমি তোমাকে পৌঁছে দেবো। 50 লাখ টাকা দিয়ে একটা নতুন জায়গা, নতুন লাইফ নতুন করে শুরু করবে। কিন্তু জিজু, আমি বেঁচে থাকাকালীন আমার লাশ কোথা থেকে আসবে? ওর জন্য টেনশন নিও না, আমি সবকিছু করে নেব। আমার এক বন্ধু আছে প্রশান্ত, ও আমার জন্য অনেক কাজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ আয়েশা, এরপরে তুমি কখনো জীবনে আমার সাথে, মিমির সাথে, হিরালের সাথে কোনোদিন দেখা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই পাগল লোকটার থেকে তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল, সবকিছু প্ল্যান মাফিক চলছিল। আমি আয়েশা আর প্রশান্তর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলছিলাম। তারপর জানি না হঠাৎ করে ফোন কেটে গেল। আমি জানতাম ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যাবে, যার ব্যবস্থা আমি বাধ্য হয়ে করেছিলাম। শুধু আয়েশার জামা কাপড় ওই মেয়েটিকে পরানোর কথা ছিল। ওর মুখটা এত খারাপ ছিল যে কেউ চিনতেও পারতো না। কিন্তু স্যার, সিরিয়াসলি আমি তো শকে ছিলাম। ওটা মেয়েটার নয়, প্রশান্তের বডি ছিল। স্যার, প্রশান্ত তো আয়েশাকে সকাল হওয়ার আগেই জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো সেফ জায়গায়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল স্যার? স্যার, আমার যতটা জানা ছিল আপনাদের বলে দিয়েছি স্যার। স্যার, প্রশান্তকে কে মেরেছে, আয়েশাকে কে মেরেছে আমি জানি না। স্যার, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে প্ল্যানটার ব্যাপারে জানতো, যে আয়েশাকে চিনতো, প্রশান্তকেও চিনতো, আর ওই সময় ওই জঙ্গলেই ছিল। কোনো তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি। তোমার প্ল্যানের হিসাবে টেন্টে প্রশান্ত এবং আয়েশা থাকার কথা ছিল, কিন্তু টেন্টের পাশে একটা পাথরের উপর প্রশান্ত রক্ত পাওয়া গেল, আর ওই টেন্টটা পেছন থেকে ফাটা ছিল। মানে আয়েশা টেন্টের সামনে থেকে যাওয়ার বদলে পেছন থেকে ছিঁড়ে বেরিয়েছে। মানে ও বিপদটা আগে থেকে বুঝতে পেরেছিল। হতে পারে ও প্রশান্তর সঙ্গে যা কিছু হয়েছিল সেটা দেখে ফেলেছিল। ইট ইজ ক্লিয়ার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। ও প্রথমে প্রশান্তকে মেরেছে, তারপর আয়েশার পেছনে দৌড়েছে। কারেক্ট। যদি ভালো করে দেখা যায় তাহলে ওই রাতে জঙ্গলে এটাই হয়েছিল যে প্রশান্ত আর আয়েশা জঙ্গলে যায়। আয়েশা টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল আর প্রশান্ত বাইরে বসে আগুন জ্বালাচ্ছিল। এর মধ্যে সেই তৃতীয় ব্যক্তি ওইখানে যায় আর প্রশান্তর সঙ্গে ঝামেলা বাঁধে। আর সেই ব্যক্তি ওর উপরে আক্রমণ করে, আর আয়েশা টেন্টের পিছন দিয়ে পালিয়ে যায়। আর ওই ব্যক্তি প্রশান্তকে নির্মমভাবে হত্যা করে আর আয়েশার পিছনে ধাওয়া করে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে, যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো আর জঙ্গলকেও ভালো করে জানতো, তাই এত রাতে টেন্টে পৌঁছেছিল? হ্যাঁ, এই সমস্ত চিন্তা আপনি করবেন না রোহন বাবু। এই তৃতীয় যে আছে না, তাকে তো আমরা ধরেই ছাড়বো। হ্যাঁ, হোক বা না হোক, এই ধাঁধার সমাধান এখানে আছে, এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খুনি হবে তো স্যার এদের মধ্যেই কেউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রবি, ওই ক্লিপিংটা চালাও যেটা আমরা আয়েশার ক্যামেরা থেকে পেয়েছিলাম, ফার্স্ট ক্লিপ। ইয়েস, তুমি ঠিকই বলেছিলে, খুনি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, সবাইকে জঙ্গলে ডেকে নাও, তখনই বোঝা যাবে। স্যার, এখনো আপনারা আমার ওপর সন্দেহ করছেন, যেখানে আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলেই দিয়েছি। স্যার, আমি আমার বউকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসি স্যার। আমার বোনের খুনিকে খোঁজার বদলে আপনারা আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আর ওর গায়েব হওয়ার খবর তো আমি হিরাল ম্যামকে দিয়েছি, আর আমরা যদি কিছু করতাম তো আমরা কেন ফোন করতাম? হ্যাঁ, কিন্তু কেউ তো আয়েশাকে খুন করেছে, আর কে খুন করেছে সেটা আমরা জানি। আয়েশাকে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে, তোমাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে কে হতে পারে স্যার? এখনই জানতে পারা যাবে। রোহন, তুমি একটা কথা বলো, আয়েশা রেকির জন্যে তোমার বাড়ি থেকে দুর্ঘটনার একদিন আগেই গিয়েছিল না? হ্যাঁ স্যার, একদিন আগেই গিয়েছিল। আর এটা সেদিনেরই ছবি, তাই না?
যেদিন ওর রেকিতে যাওয়ার কথা ছিল? আয়েশার অ্যাকাউন্ট ওই পোস্ট করেছে, তো ওরই হবে। আর আপনারা আমার বোনের খুনিকে খোঁজার বদলে এরকম ফালতু জিজ্ঞাসাবাদ করছেন, আমাদের উপরে ব্লেম করছেন। এতে কি প্রমাণ পাবেন আপনারা? এটাই যে তোমরা আয়েশাকে জীবন্ত দেখেছিলে শেষবার ওই দিনই, তারপরও নিখোঁজ হয়ে গেছিল, তোমরা আমাদের বলেছিলে। আচ্ছা, ও কি কি পরেছিল অপর্ণা, তুমি বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কার্গো প্যান্ট ছিল। হাই পনিও করেছিল। আপনার তো নিশ্চয়ই মনেই আছে। হিরাল, তুমি কি করে জানলে আয়েশা মরার সময় কি কাপড় পরেছিল? বলো, আরে বলো না। কারণ সেই দিন এ জঙ্গলেই ছিল। এই প্রশান্তকে মেরেছে আর তারপর আয়শার পিছনে দৌড়োয়, ওর পিছু নেয় আর ওকে মেরে ফেলে। আর প্রশান্তকে মারার সময় তোমার গভীর আঘাতও লাগে। দেখাও। হত সারুন, আমার দূরে থাকুন। হ্যাঁ, আমার থেকে। একে তো আপনারা আমার বোনের খুনিকে খুঁজে পাচ্ছেন না, তার উপরে আমার ওপরে অভিযোগ দিচ্ছেন। হ্যাঁ, ব্যাস, অনেক অভিনয় করেছো, এবার ঠিক করে বলো, কেন মেরেছো তুমি আয়েশাকে? হ্যাঁ, আমি মেরেছি আয়েশাকে। আমি মেরেছি আয়েশাকে। হিরাল ম্যাম, আপনি? আসতে বলো। আয়েশা না উঠে পড়ে। ইনফ্যাক্ট আমি বলছি যে ওকে সব সময়ের জন্যই না ঘুম পাড়িয়ে দাও। এটা কি বলছেন ম্যাডাম? রোহান তো তোমাকে আয়েশাকে সুরক্ষিতভাবে এই জঙ্গল থেকে বাইরে বার করার জন্য কত টাকা দিয়েছিল? 2 লাখ টাকা। আমি না তোমাকে 5 লাখ টাকা দেব আয়েশার প্রাণ নেয়ার জন্য। হিরাল ম্যাম, এসব কি বলছেন? আয়েশা ম্যাডাম আপনার বোন, আর আমি ওকে বাঁচানোর সওদা করেছি। আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আয়েশা, 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 আমার কাছে আয় আয়েশা। আমি তোকে বাঁচাতে এসেছি আয়েশা। ও তোকে ঠকাচ্ছিল আয়েশা। তোর ইন্স্যুরেন্সের টাকার জন্য তোকে মারতে চেয়েছিল আয়েশা। আমার বোন। আয়েশা। সরি দিদি, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। সরি, আমার জন্য তোমার এত কষ্ট হলো। আমি জানতাম না যে জিজু এরকম কিছু করছে। আই এম সো সরি দিদি। আমার বোন। সরি দিদি। তুই সরি বলিস না। হ্যাঁ, এটা তো আমার বলা উচিত। কেন দিদি? আই অ্যাম সরি। কেন কেন মেরেছো তুমি তোমার বোন আয়েশাকে? আপনারা জানেন না আয়েশাকে। ও সবসময় না সবার প্রিয় হয়ে এসছে। ভালোবাসার আয়েশা। সবাই ওকে ভালোবাসতো, আমাকে নয়। মা, বাবা, আমার সব বন্ধু, ইনফ্যাক্ট রোহান, আমার মেয়ে নিম্মিও আমার থেকে বেশি ওকে ভালোবাসতো। ও রোহানকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি রোহান আর নিম্মিকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারতাম না। না, আপনি বলুন আমি কি করতাম? আমি ভাবলাম সবসময় ও আমাকে হিংসা করে না, জিতেওছে সবসময়। না থাকবে আয়েশা আর না থাকবে ওর জিত। এর জন্য মেরে ফেলেছি আমি ওকে। হিরাল, তুমি এটা কি করে করতে পারো? আরে আয়েশা তোমার ছোট বোন ছিল, আমাকে বড় দাদার মতো দেখতো। আমি ওর সাথে এগুলো কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। আমার লজ্জা লাগে তোমাকে আমার স্ত্রী বলতে। রোহান, তোমার ভুল নেই এতে। সব ভুল ওই আয়েশার। ওই সব করছিল। ও না
তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো এটা হবেই না। এবার তো তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। খুব বড় ভুল করেছো তুমি। তোমার সন্দেহ, তোমার ইনসিকিউরিটি একটা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, প্রশান্ত গাইডের। আর তাছাড়াও তুমি তোমার আপন বোনকেও মেরেছ। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। কার্তিক বাবা, তোমার বোনের বিয়ের প্রস্তুতি চলছে, কোনো বিষয় কোনো ধরনের যেন খামতি না থাকে। আরে তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, করে নেব। ওহো, বিয়ের বাড়ির ব্যাপার, মেহেন্দির অনুষ্ঠান। আরে দাদা কি করছেন, তাড়াতাড়ি করুন, অতিথিরা তো এক্ষুনি চলে আসবে। আন্টি, তুমি কেন এত টেনশন নিচ্ছ? বিয়ের বাড়ির ব্যাপার আর আমার মেয়ের বিয়ে, টেনশন তো হবেই, তাই না? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই না? আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো। তুই তাড়াতাড়ি যা, ওর তোকে দরকার হতে পারে। আরে দাদা, ওটা ওখানে নয়, এখানে রাখুন। হ্যাঁ, ইরা, কোথায় হারিয়ে গেছিস? হ্যাঁ, চল, অনেক কাজ বাকি। আমি এখনো বলছি যে দেরি বেশি হয়নি, চলো তাড়াতাড়ি যাই এখান থেকে। আরে আমাদের ছেলের ইরার থেকেও ভালো মেয়ে পাওয়া যাবে। আরে কি সেই একই কথা বলে যাচ্ছ? তোমার যদি জানা না থাকে জেনে ও বুঝে নাও, আমার ছেলে ইরাকে খুব ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ কার্তিক, এক্ষুনি আসছি আমি। অমৃতা, কি হয়েছে? তোর ভাই ফোন করেছে, কিছু কাজ আছে, এক্ষুনি আসছি। আর শোন, আজ মেহেন্দি তোর, তোর মুখে না একটু স্মাইল রাখ। আচ্ছা, ওই সব বক্সেসগুলো রেখে দেবে আর লাইটের সেটআপটাও চেক করে নেবে। কি ব্যাপার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে আজকে। এরকম নয় তো যে বর এসে তোমাকেই না চেয়ে বসে। ভেরি ফানি ললিত। রিসর্ট কি বন্ধ হয়ে গেল? এর দেখভালের পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে গেল। আর মালিকের এইটুকু বুদ্ধি তো থাকাই দরকার না? এত বড় রিসর্ট একলা মানুষ কি করে পরিষ্কার রাখবে? এই সুইমিং পুলটা একেবারে নোংরায় ভরে গেছে। যতই পরিষ্কার করো না কেন, দুদিন অন্তর ঠিক নোংরা হয়ে যায়, প্রতি দুদিন অন্তর। আরে আরে দেখো বাবলু, তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সিআইডি নির্দোষদের কখনো শাস্তি দেয় না, বুঝেছো? মনে হচ্ছে লাশ অনেকক্ষণ ধরে জলে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে 12 ঘন্টার বেশি হবে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বস, শুধু এখানে এই গলায় এখানে অদ্ভুত কিছু লেগে আছে। গলা টিপে মেরেছে?
আপাতত দেখে তাই মনে হচ্ছে। এই রিসর্টের চাবি কি তোমার কাছেই থাকে? না স্যার, মালিকের কাছেও একটা আছে। তুমি গেটটা দেখাও তো। পঙ্কজ, দেখো তো একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। উল্টে দাও, উল্টে। স্যার, এ তো ট্যাক্সির বিল দেখছি। ইনি কাল রাত্রে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছিলেন। পঙ্কজ, এই লাশটার ফটো তুলে এয়ারপোর্ট সিকিউরিটিকে দেখাও আর এর পরিচয় জানো। তালা তো ভাঙা নেই, তার মানে হলো কেউ চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকেছে, বা হয়তো অন্য কোনোভাবে। হতে পারে স্যার এই রিসর্টেরই কোনো কোণাতে এই অপরাধটা হয়েছে। বা হতে পারে দয়া ওকে এখানে মেরেই এখানে ফেলে দিয়েছে, বা অন্য জায়গায় মেরে ওর লাশটাকে এখানে ফেলে রেখেছে। পুরবী, এত বড় একটা গেট, গেটের ওপর দিয়ে লাশকে নিয়ে ঝাঁপ দেওয়া অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়েই ও লাশ নিয়ে ভিতরে এসেছে। কিন্তু স্যার, ভেতরে আসবার জন্য অন্য কোনো রাস্তা নেই এটা ছাড়া। আরে তুমি আমাদের কাজটা করতে দাও না, এদিকে এসো।